এখানে লেখাপড়া করে একটা ছেলেকে বিবিএ এমবিএ কমপ্লিট করে বা অনার্স কমপ্লিট করে মাস্টার্স কমপ্লিট করে আসতে হলে একটার পিতার এই বর্তমান বাজারে 18 থেকে 20 লক্ষ টাকা খরচ করতে হয় নগদ ক্যাশ টাকা। এই যে 20 লক্ষ টাকা বিনিয়োগ করার পরে বোর্ড থেকে ছেলেটা পাশ করে বেরোলো, মেডিকেল থেকে ছেলেটা পাশ করে বেরোলো, ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে বেরিয়ে আসলো, সে চাকরি পেল না। কেন? এই যে দুর্বৃত্ত আইন হয়েছে, প্রশ্নপত্র ফাঁস হয়েছে, যারাদের কাছে অর্থ আছে আবেদ আলীর মতো, সে অর্থবিত্ত বাবারা এই প্রশ্নগুলি ক্রয় করেছে, তাদের সন্তানকে, মেধাহীন সন্তানদেরকে এই সমস্ত যোগ্য পদে পদায়ন করেছেন। এই অভিভাবকরা কি ভাবছে? তাদের সারা জীবনের সঞ্চয় এই সন্তানদের পিছনে ব্যয় করেছে, যে সন্তানরা এখন গরুর খামার করে, মুরগির খামার করে, বানাইছিল ইঞ্জিনিয়ার, বানাইছিল ডাক্তার, তারা সে জায়গায় পদায়িত হতে পারে নাই। এর চেয়ে লজ্জার বিবেকহীন কর্মকাণ্ডটা কি থাকতে পারে রাষ্ট্রের জন্য? ছেলের জন্য বাবার ফেসে গিয়েছে, আর বাবার জন্য ছেলে ফেসে গিয়েছে। কি সুন্দর জিনিস! এক ছাগল কাণ্ডে ছেলের জন্য মতিউর ফাঁসছে, আর আবেদ আলীর জন্য তার পোলা সিয়াম ফেসে গেছে। অতএব পাপ কাউকে ছাড় দেয় না। যে প্রশ্নটা আপনি নিয়ে এসেছেন, আবেদ আলীরা যুগে যুগে ছিল, এখনো আছে, ভবিষ্যৎ থাকবে কিনা জানি না। এই বক্তব্যের সাথে আমি একমত না, এই জন্য একমত না। এই আবেদ আলী তো সরকারের প্রশাসনের পক্ষ থেকে পিএসসিতে এই ধরনের দুর্নীতি হচ্ছে 30 সেমিস্টার থেকে আপনার 40 পর্যন্ত, বিশাল সময়। এই ধরনের প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, এই জন্য সরকারের গোয়েন্দা সংস্থা কাউকে গ্রেপ্তার করেছে, আইনের আওতায় এনেছে, বা পিএসসির চেয়ারম্যান সাহেব বা ওই সংশ্লিষ্ট সংস্থা এই সমস্ত অপরাধ অপকর্মের সাথে জড়িত যারা, তাদের বিরুদ্ধে কোনো থানায় এফআইআর করেছে, মামলা করেছেন, এমনটা কোনো দৃষ্টান্ত নেই। যদি এই দৃষ্টান্তটা থাকতো, আর এইভাবে যদি রাষ্ট্র শাসন ব্যবস্থা থাকতো, তাহলে এই আবেদ আলীরা এই অপকর্মের সাথে জড়াইতে পারতো না। আজকে আমরা যে প্রশ্নটা এখানে উত্থাপিত হচ্ছে, এই যে 10টা আপনার বিসিএস এর পরীক্ষা, 30 থেকে 40 প্রশ্নপত্র ফাঁস হয়েছে। কে স্বীকার করেছে? যিনি করেছেন তিনি করেছেন, এবং 17 জন যারা গ্রেপ্তার হয়েছে তাদের 2 জন না 3 জন বাদে সকলে এই ঘটনার সাথে সম্পৃক্ত বলে নিজেরা স্বীকারোক্তি আজকে আদালতে দিয়েছে। আজকে আমাদেরকে দেখতে হবে, বিবেচনা আনতে হবে, এই যে আমাদের লক্ষ লক্ষ টাকা খরচ করে, উনি তো একজন প্রিন্সিপাল মানুষ, আমার সন্তানকে ওনার কলেজে পাঠাই, ইউনিভার্সিটিতে পাঠাই, সেখানে লেখাপড়া করে একটা ছেলেকে বিবিএ এমবিএ কমপ্লিট করে বা অনার্স কমপ্লিট করে মাস্টার্স কমপ্লিট করে আসতে হলে একটার পিতার এই বর্তমান বাজারে 18 থেকে 20 লক্ষ টাকা খরচ করতে হয় নগদ ক্যাশ টাকা। এই যে 20 লক্ষ টাকা বিনিয়োগ করার পরে বোর্ড থেকে ছেলেটা পাশ করে বেরোলো, মেডিকেল থেকে ছেলেটা পাশ করে বেরোলো, ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে বেরিয়ে আসলো, সে চাকরি পেল না। কেন? এই যে দুর্বৃত্ত আইন হয়েছে, প্রশ্নপত্র ফাঁস হয়েছে, যারাদের কাছে অর্থ আছে আবেদ আলীর মতো, সে অর্থবিত্ত বাবারা এই প্রশ্নগুলি ক্রয় করেছে, তাদের সন্তানকে, মেধাহীন সন্তানদেরকে এই সমস্ত যোগ্য পদে পদায়ন করেছেন। আমার ছেলে কোথায় গেল? সে ডাক্তার হয়ে বাড়িতে যায় একটা গরুর ফার্ম দিল। আমার ছেলে কোথায় গেল? আমার ছেলে বাড়িতে যেয়ে কৃষিকাজে মনোনিবেশ করলো, মুরগির ফার্ম দিল।
একজন ডাক্তার বুয়েট থেকে এই মেডিকেল থেকে পাশ করে সে গ্রামে যে এই কাজ করতে হচ্ছে, বুয়েট থেকে পাশ করে ইঞ্জিনিয়ার সাহেবকে যেহেতু চাকরি পায়নি সেহেতু তাকে কিছু কর্ম তো করতে হবে। তাহলে আমরা কি করছি? শুধু মেধাজে পাচার করছি তা না তো, আমাদের প্রতিষ্ঠানকেও আমরা নষ্ট করে দিচ্ছি। যে প্রতিষ্ঠানগুলি থেকে আমাদের ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, আমাদের অর্থনীতিবিদ হবে, শিক্ষাবিদ হবে, প্রিন্সিপাল হবে, প্রফেসর হবে, সেখানে তো তারা বঞ্চিত হলো, তারা সেটা হতে পারলো না। এই যে অপরাধটাকে এত ছোট এত গৌণ করে দেখছেন আপনারা, আমার এই জায়গায় হলো প্রতিবাদের বিষয়টা। শত শত হাজার হাজার মেধাবী ছাত্র ছাত্রীরা যারা নাকি কোয়ালিফাই করেছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছে, সেকেন্ড ক্লাস পেয়েছে, জীবনে কোনোদিন সেকেন্ড হয় নাই, ফার্স্ট হয়েছে, তারা আজকে চাকরিতে নাই, তারা চাকরিতে আসতে পারে নাই। ওই বিত্তশালীরা অর্থের বিনিময়ে তাদের অকর্মণ্য পোলাপেনগুলিকে এই দারোগা বানাইছে, ওসি বানাইছে, এসপি বানাইছে, ডিসি বানাইছে। তাদের ছেলে মেয়েরা আজকে প্রশাসনের বসে আছে, তাদের ছেলে মেয়েরা বাহিনীগুলিতে চাকরি করে। এই যে না আমার কথাটা, আমি একটা ছবি দেখছিলাম মাহমুদ ভাই, ছবির নাম হলো সবার উপরে। ছবির নায়ক হলো উত্তম কুমার। 12 বছর সাজা হয়েছে, জেল থেকে বাইরে হওয়ার পরে সে বলতেছে যে সে নির্দোষ হয়ে প্রমাণিত হইয়া 12 বছর পরে জেল থেকে বেরিয়েছে। তখন তার প্রশ্ন যে আমি তো অপরাধ করি নাই, তো সে খুবই দুঃখ থেকে বলছে যে আমার 12টি বছর ফিরিয়ে দাও। এই যে আমার শত শত মেধাবী ছাত্র ছাত্রীরা সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে ডিগ্রি নিয়ে তারা যে কর্মের সাথে সম্পৃক্ত হতে পারলো না, এই আবেদ আলীদের মতো আর ওই অকর্মণ্য পোলাপাইনের অর্থবিত্তওয়ালা বাপদের জন্য তাদেরকে কে আইডেন্টিফাই করবে? এই বিচার কে করবে? এই বিচার কি রাষ্ট্রে হচ্ছে? এই অনাচারের সৃষ্টি আমাদের মতো যারা নাকি বিভিন্ন মিডিয়াতে আসি, টকশো করি, মানুষকে জ্ঞান দিই, এই সমস্ত লোকরা কোনো একটা পক্ষকে সেভ করার জন্য বা তাদেরকে বাঁচানোর জন্য নিজের সত্তাকে বিক্রি করে। বড় বড় ডিগ্রিধারী লোকেরা যখন বসে ছাপায় গায় তখন জনগণ মর্মাহত হয়, জনগণ দুঃখ পায় যে ওনারা এত সর্বোচ্চ পর্যায় থেকে শিক্ষা গ্রহণ করে একটা অন্যায়কে কেন তারা ছাপায় গাইছেন, একটা অন্যায়কে কেন তারা প্রতিবাদ করছেন না? আইনের আওতায় কে আনছে? আরে উনি কে বলছে? আমি তো এটা বলো না, আমি যেটা বলছি সেটা শুনেন। যখন আমাদের মিডিয়া, উনি নিজেই বলছে, আরে উনি কি বলছে সেটা দেখেন। উনি বলছে যে আমাদের বিসিএস এর প্রশ্নপত্র বিক্রি হয়েছে, বিসিএস এর ভাইবাতে টাকা দিয়ে ইয়ে হয়েছে, কেডার পেয়েছে, বিএনপি সময় তো হয়েছে। বিএনপি সময় তো আমরা শুনি মামলা হয়েছে। কার নামে মামলা হয়েছে? কার নামে মামলা হয়েছে? মামলা তো কে গ্রেফতার হয়েছে? এখন তো মামলা হয়েছে। মামলা হইলো না, গ্রেফতার হইলো না, এটা সম্বন্ধে কেউ জানলো না, আপনি এখানে বসে বলে দিলেন, এটাই আমাকে সত্য কথা। আমি বলছি কারণ আমি জানি, কারণ আমি তো তখন বিসিএস পরীক্ষা দিছি। তো আপনি পরীক্ষা দিয়েছেন, তো আপনি প্রশ্নপত্র কিনছেন? আমি প্রশ্নপত্র বা কিনতে পারেন নাই? না কিনতে পারেন নাই। ওই যে আপনি তো ওই যেরকম এই আবেদ আলী মার্কার লোকদের সন্তান না, যে আপনার বাবার অবৈধ টাকা আছে, আপনার প্রশ্নপত্র কিনে দিবে, পারেন নাই কিনতে, আপনি পারেন নাই। ওই প্রশ্নপত্র ফার্স্ট 30 থেকে 40 পর্যন্ত হয়েছে। 30 বিসিএস না, 30 বিসিএস থেকে 40তম বিসিএস পর্যন্ত হয়েছে, যেটা যে ঘটনার সাথে সম্পৃক্ত সে নিজে স্বীকারোক্তি স্বীকার। আমি এর আগে হয়েছে কি হয় নাই আমি এটা জানতে চাইনি। আমি বলছি যে যে লোককে এখন আমরা আইডেন্টিফাইড করছি সে নিজে স্বীকারোক্তি দিয়েছে যে 30তম বিসিএস থেকে 40তম বিসিএস পর্যন্ত প্রশ্নপত্র আমি ফাঁস করেছি এবং এগুলি বিক্রি করেছি। আমি তার বক্তব্য নিয়ে তো এখানে কথা বলবো, অন্য বক্তব্য নিয়ে কথা বলে তো লাভ নেই।
রেজাল্টটা কি আসবে আপনার? আমরা কার সন্দেহ কাটতে পারবো, কোনো রেজাল্ট তো আনবেন না। এই জন্যই আমি বলছি আপা যে আমরা মিডিয়া যদি একটা ঘটনাকে আরেকটা ঘটনা দিয়ে ধামাচাপা দিতে চাই, তখন আমাদের দুঃখ হয়। অপরাধ আমি করেছি বলে আমার বিচার হয় না দেখে আরেকজন অপরাধ করেছে, সে আইনের আওতায় আসবে না, এই সংস্কৃতি আর এই চর্চা যদি চলতে থাকে তাহলে রাষ্ট্র থাকবে না, দেশ থাকবে না, সমাজ থাকবে না, সবকিছু ধ্বংস হয়ে যাবে। কেউ না কেউ তো দায়িত্ব নিতে হবে, কেউ না কেউ তো শুরু করতে হবে, যেখান থেকে যেভাবে হোক এই শুরুটা তো কোনো না কোনো ভাবে হতে হবে। এই শুরু করতে যে যদি আমি আমার এই শুরুটাকে বাধাগ্রস্ত করি বিভিন্ন উপমা উপসংহার উদাহরণ টেনে এনে, সেখানেই হলো আমাদের প্রশ্ন যে এগুলির থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। ঘটনার সাথে যারা সম্পৃক্ত, ঘটনা যখন ঘটেছে স্থান কাল পাত্র এটা ছাড়া মামলা হয় না। সেহেতু যখন যেটা ঘটেছে সেটাকে সঠিকভাবে অন্যায় হয়েছে বা ন্যায় হয়েছে বিবেচনা করে আপনি আপনার বক্তব্য দিবেন, আমি আমার বক্তব্য দিব। এটাই তো আমরা জনগণ আমাদের কাছে আশা করি। জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জনগণকে বিভ্রান্ত করে বক্তব্য রেখে বাহবা পাওয়ার নাম টকশো না আর রাজনীতিও না। সত্যটা সবসময় সত্যই বলতে হবে। পূর্বের সরকারগুলি যদি করে থাকে, এই আমলে হয়ে থাকে, অবশ্যই সেগুলিও আইনের আওতায় আসবে। এখন যখন চোর ধরা পড়ছে, এই চোরকে জিজ্ঞাসাবাদ করলেই তো এই চোরের সূত্র ধরেই তো আপনার ওই যে বলো না যে কান টানলে মাথা আসে, ওই যে মানে আওয়ামী লীগ চোর ধরতে পারে, যে কান টানলে মাথা আসে, তা এখন কান ধরে টানেন তাহলে মাথা পাওয়া শুদ্ধ এসে যাবে। ডাকাতও ধরতে পারে না। এখন তো সুযোগ আছে, এখন তো পাওয়া গেছে। এখন তাকে ইন্টারোগেশন করেন, কার কাছ থেকে তথ্য নিয়ে 1971 সাল থেকে 1924 সাল 2024 সাল পর্যন্ত কোথায় কোথায় কোন সময় হয়েছে সবকিছু তথ্য পেয়ে যাবো। তোমরা কুলু তো পাইছি, কুলু পাইলেই কিন্তু তথ্য পাওয়া যায়। অসুবিধা কি? বিচারের আওতায় আসবে সবাই। আপা আপনারা, আমি একটা কথা বলি, আপনার টকশোতে আমি বহুতবার বলছি যে আমাদেরকে তিনটা জিনিস খুব খেয়াল রাখতে হবে। একটা হলো আমার যে কথা প্রফেসর বলছে যে পিয়ন, আমার ড্রাইভার আর বাড়িতে এসে হলো কাজের বুয়া, এদের কাছে যদি ধরা খায় যান তাহলে সারাটা জীবন পস্তাতে হবে। এই সমস্ত জায়গায় সবাইকে ফ্রেশ থাকা উচিত। পিএসসির চেয়ারম্যান সাহেবের ড্রাইভারের কাছে প্রশ্নপত্র আসবে কেমনি? তাইলে দেখতে হবে যে পিএসসির চেয়ারম্যান সাহেবের কোন জায়গায় লিকেজ আছে। আমরা তো এটাই সাধারণত বুঝি মাহমুদ ভাই, তাই না? এই যে আপনি ঘরে বসে আছেন, আপনার ফ্যানটা চুরি হয়ে গেল, কোনো ফাঁক ছিল বলে তো চোর ঢুকতে পারছে। তো এটাই তো বিধান। লিকেজ ছিল চেয়ারম্যান সাহেবের, ওই সংস্থার লিকেজ ছিল, যার কারণেই তো আজকে এই ধরনের একটা মর্মান্তিক ঘটনা। এটাকে মর্মান্তিক ঘটনা। হাজার হাজার মেধাবী ছাত্র ছাত্রী, আমার মতো কৃষকের পোলা, কষ্ট করে এই ছেলে মেয়েরা লেখাপড়া করাইছি, আমার ছেলেদের চাকরি হয় নাই। আমার হৃদয়ে বুঝে যে জি, আমাদের হৃদয় বুঝে, আমাদের হৃদয়ে কি হাহাকার হচ্ছে। এই ঘটনা যখন জানাজানি হয়েছে, এই অভিভাবকরা কি ভাবছে? তাদের সারা জীবনের সঞ্চয় এই সন্তানদের পিছনে ব্যয় করেছে, যে সন্তানরা এখন গরুর খামার করে, মুরগির খামার করে। বানাইছিল ইঞ্জিনিয়ার, বানাইছিল ডাক্তার, তারা সে জায়গায় পদায়িত হতে পারে নাই। এর চেয়ে লজ্জার বিবেকহীন কর্মকাণ্ডটা কি থাকতে পারে রাষ্ট্রের জন্য? আমি সেই বলবো, যেখানে শুরু হয়েছে সেখান থেকে আমরা টাইট দিই। আরো পূর্বে যদি কেউ করে থাকে সেও আইনের আওতায় আসবে, যারা করছে তারাও আইনের আওতায় আসছে। তা আমাদের দ্বারা হওয়া উচিত ছিল, যেটা আমরা করতে পারি নাই। সেটা কে করলো? আমাদের মিডিয়া করলো, আমাদের সাংবাদিকরা বললো, ওই যে প্রিন্সিপাল সাহেব বলছে যে তাদের লেখনির মাধ্যমে তারা যখন এটা নিয়ে যখন তদন্ত করতে গেল, বিভিন্ন সময় বিভিন্ন কিছু তারা যখন উদ্ঘাটন করলো রহস্য, তখন এসে আমাদের এই আইন শৃঙ্খলা বাহিনী ট্যাক অফ করলো যে এটা কি আমরা দেখি। আর দেখতে যেয়ে দেখা গেল সাংবাদিকরা যা তথ্য উপস্থাপন উপাত্ত পেয়েছে সেগুলি তারা সংস্থাকে দিয়েছে এবং সংস্থা দেখছে যে এগুলি সঠিক এবং তারা গ্রেপ্তার হয়েছে, আইনের আওতায় এসেছে। তাদের সঠিক বিচার হোক, তাদের সাথে যারা সম্পৃক্ত
যে কোনো আমলের হোক, সবাইকে আইনের আওতায় শাস্তির ব্যবস্থা করা, এটা হলো রাষ্ট্রের কর্তব্য। নিজে পারেন নাই, সাংবাদিকরা শুনবো আপনাকে আবারও। সেটার দিকে তাকায় আপনারা একটা ভালো কাজ করেন, ভালো সাইন রাখেন, এটাই আমি আশা করি। ধন্যবাদ।